সালে, এই তারিখটা মনে রাখতে হবে। কলকাতা আগে কিন্তু কলকাতার নাম ছিল ক্যালকাটা, এই যে ক্যালকাটা 30 মে, হ্যাঁ 1919 সালে। আর লর্ড চেমসফোর্ড উনি হচ্ছে ব্রিটিশ একজন ভাইসরয় ছিল, এই যে যা সাধারণত এই ইন্ডিয়ান প্রদেশটাকে যারা কন্ট্রোল করতো একজনকে ভাইসরয় বলা হয়তো, ঠিক আছে। যেমন এট ফার্স্ট ছিল হচ্ছে লর্ড ক্লাইভ, দেন হচ্ছে লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন। আবার এই যে এই সময় 1919 সালে দেখেছিল লর্ড চেমসফোর্ড, ঠিক আছে। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর সে লর্ড চেমসফোর্ডের কাছে এই নাইটহুড উপাধি ত্যাগ করার, সে ত্যাগ করতেছে এইটার জন্য একটা চিঠি লিখছে, সেই জন্য নাম হয়েছে লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড। আচ্ছা, সে ফার্স্টে কিভাবে শুরু করছে, ইওর এক্সিলেন্সি, আমরা বাংলাতে বলি না বা আমরা সাধারণত কোর্টে দেখি বলে না ধর্মাবতার, তো এই এক্সিলেন্সি মানে হচ্ছে ধর্মাবতার, ইওর এক্সিলেন্সি মানে ধর্মাবতার। The enormity of the measures taken by the government in the Punjab for quelling some local disturbances has, মানে এই যে গভর্নমেন্টের লোকজন আছে বা সরকার, এই যে পাঞ্জাবে সরকারের লোকজনদের থেকে সামান্য একটা একটা বিবাদকে কেন্দ্র করে তারা যে পরিমাণে ব্যাপক পদক্ষেপ নিছে বা যে পরিমাণে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে উইথ এ রিউড শক, মানে সেটা খুবই নির্মম বা হৃদয় বিদারক। রিভিল টু আওয়ার মাইন্ড, যেটা আমাদের মনে প্রকাশ করে বা আমাদের মনে সেই প্রশ্নটা উদ্ভূত করে, দ্য হেল্পলেসনেস, এই অসহায়ত্ব অফ আওয়ার পজিশন অ্যাজ ব্রিটিশ সাবজেক্ট ইন ইন্ডিয়া। এই যে একটা অবস্থা, আর সেটা হচ্ছে কাদের জন্য, এই ব্রিটিশ এই যে ব্রিটিশরা যে ইন্ডিয়াতে শাসন করতে সেটার জন্য। এবার আমি টোটাল লাইনটার বাংলাটা বলি। এই ইন্ডিয়াতে ব্রিটিশরা যেভাবে শাসন করতেছে সেই শাসনের বিপক্ষে আমরা টোটালি অসহায়, কারণ তারা এই পাঞ্জাবের সাধারণ একটা লোকাল ডিস্টারবেন্স বা লোকাল একটা দ্বন্দ্বকে কেন্দ্র করে তারা যেরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেই ধ্বংসযজ্ঞের কারণে আমরা জাস্ট এরকমটা বুঝতে পারছি যে ব্রিটিশদের শাসনে আমরা ইন্ডিয়ানরা, যদিও এটা আমাদের দেশ, কিন্তু ব্রিটিশদের শাসনে আমরা টোটালি তাদের কাছে অসহায়। আপনি কি লাইনটার অর্থ বুঝতে পারছেন? না না, গোলমালটা হচ্ছে কি, মানে ওই যে ওইখানে একটা মেলায় না সাধারণ ইন্ডিয়ানদের মধ্যে এমনিতে সাধারণ একটা দ্বন্দ্ব হয়েছে, কিন্তু এই দ্বন্দ্বের উপর জের ধইরা ব্রিটিশরা, তারা ওইখানে যারা শাসন করতেছিল বা আর্মির লোক ছিল, তারা ওই ইন্ডিয়ান আর্মিতে যারা ছিল তাদের কাছে মানে ওই ই করছে, অর্ডার করছে যে তোমরা গিয়ে ওইখানে আগুন লাগিয়ে দাও। তো এইখানে মনে করুন আপনি বা অন্য কেউ, বা সাপোজ মনে করুন আপনি আর আমি একটা কিসে গেলাম, মেলায় গেলাম, তো আমাদের মধ্যে দুইজনের মধ্যে একটা সংঘাত হলো, মানে সিম্পলি ভাবে। আবার মনে করেন কেউ এটা মানে মিটিয়ে ফেলতে পারতো, কিন্তু এইটার যে ধরে কিছু সরকারি লোক এসে তারা ওই টোটালি মেলাটা একটা মানে একটা ঘর হত্যার মতো তৈরি করলো জাস্ট আমাদের দুইজনের জন্য। তো এইখানে বোঝা যাইতেছে যে সরকারের কাছে আমরা কতটা অসহায়। আমাদের দুই মধ্যে জাস্ট একটা সিম্পল বিষয় নিয়ে একটা একটা ই হয়েছে, দ্বন্দ্ব হয়েছে বা একটা ঝগড়ার মতো হয়েছে, সেটা কোনো সরকার ওই টোটাল ওই যে মেলাটাকে ধ্বংস ব্যাটল ফিল্ডে পরিণত করে ফেলছে। মানে এটা হচ্ছে সরকারের একনায়কতন্ত্রের যে ক্ষমতা সেটা, বুঝতে পারছেন? ওকে, এরপরে আছে the disproportionate severity of the punishment inflicted upon the unfortunate people and the methods of carrying them out we are convinced are without parallel in the history of civilized government. বলছে the disproportionate severity, এই যে অযৌক্তিক অমানবিক নিষ্ঠুরতা of the punishment, এই যে শাস্তির ধরন, inflicted upon the unfortunate people, এই যে দুর্ভাগ্য, মানে এই যে দুর্ভাগ্যবশত যে লোকজন আছে বা মানে এই যে দুর্ভোগকারী যে লোকজন আছে তাদের উপর এই যে অমানবিক অসহনীয় নিষ্ঠুরতা প্রদান করা হয়েছে, এন্ড দ্য মেথড অফ ক্যারিং দেম আউট, এবং যে উপায় তাদের উপর মানে যে উপায় তাদের উপর এই যে এই অসহনীয় এই যে দুর্ভোগ তাদের উপর আরোপ করা হয়েছে, উই আর কনভিন্সড, আমরা বাধ্য, আর উইথ দ্য প্যারালাল ইন হিস্ট্রি অফ সিভিলাইজড গভর্নমেন্ট বিং বেরিং সাম কনসপিকুয়াস এক্সেপশনস রিসেন্ট এন্ড রিমোট, মানে সভ্য জাতিগুলোতে এই ধরনের কোন দু একটা ব্যতিক্রম ছাড়া সভ্য যে জাতিগুলো আছে তারা কি এই ধরনের কোনো কাজ করছে, এটা মানে ইতিহাসে বিরল। এবার আমি বাংলাটা বলতেছি যে ইতিহাসে যতগুলো সভ্য জাতি আছে দু একটা ব্যতিক্রম ছাড়া এমন কোন জাতি নেই যেখানে এই সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ধ্বংসযজ্ঞ চালাবে, যেখানে হচ্ছে এই সাধারণ মানুষের উপর এত নির্মম অমানবিক অযৌক্তিক আহ মানে
পেইন দেওয়া হয়েছে তাদেরকে, বা তাদের উপর এরকম পানিশমেন্ট দেওয়া হয়েছে। বুঝতে পারছেন, সেটা কিন্তু ইতিহাস টোটালি বিরল। হ্যাঁ, হ্যাঁ, এই ধরনের কোনো অমানবিক কাজ দুই একটা ব্যতিক্রম ছাড়া অন্য কোনো রাষ্ট্রে, কোনো সভ্য রাষ্ট্রে ঘটে নাই। ওকে, এরপর বলছে কনসিডারিং দ্যাট সাচ ট্রিটমেন্ট হ্যাজ বিন মিটেড আউট টু এ পপুলেশন ডিজার্মড এন্ড রিসোর্সলেস, এই সমস্ত কিছু বিবেচনা কইরা এই যে যারা লোকজন ছিল ওখানে, যারা সাধারণ ইন্ডিয়ান ছিল, তারা ছিল মানে অস্ত্রহীন, তাদের কাছে অস্ত্র বা কোনো ভারী কোনো অস্ত্র শস্ত্র ছিল না তাদের। By a power which has most terribly efficient organism for destruction of human life, we must strongly assert that it can claim no political expediency for less more jurisdiction। মানে এই অস্ত্রহীন একটা বা অস্ত্রহীন লোকজনদের উপর সশস্ত্র বাহিনীর যে একটা নির্মম, এটা কোনো রাজনীতির ভাষা দিয়ে তো আমরা গণনা করতে পারবোই না, বরঞ্চ কোনো নৈতিকতার দিক থেকেও আমরা এটাকে গণনা করতে পারবো না। এর মেন অর্থটা হচ্ছে যারা ইন্ডিয়ান সাধারণ পিপল, তাদের তারা গেছে মেলাতে, তো তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। আর ওখানে যারা আর্মি ছিল তাদের হাতে তো টোটালি অস্ত্র শস্ত্র বা মানে যা যা লাগে আর কি, এই ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে সবকিছু ছিল। তো তারাই অস্ত্রহীন বা এই যে যে যাদের কাছে কোনো আর্ম নেই, আর্মলেস লোকের উপর যেভাবে হত্যাযজ্ঞ চালাইছে, এটা কোনোভাবে রাজনৈতিক কোনো উপায়ে বা রাজনৈতিক কোনো রুল দিয়ে ব্যাখ্যা করা যায় না, বরঞ্চ সেই যে ধর্মীয় কোনো নীতিগত বা নীতি শিক্ষা যে একটা রুলস আছে সেটা দিয়েও আমরা বিবেচনা করতে পারি না। মানে এগুলা নীতি শিক্ষারও বাইরে, প্লাস হচ্ছে রাজনীতিরও বাইরে। এই যে শুধু মানে শুধু শুধু একটা জেনারেল একটা টপিক নিয়ে কেন তাদের উপর এরকম নির্মম হত্যাযজ্ঞ চালানো হলো, এটা কোনো রুলস দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। বুঝতে পারছেন? Okay. A count of insults and sufferings undergone by your brothers in the Punjab have trickled through the gagged silence, reaching every corner of India, and the universal agony of indignation roused in the hearts of the people has been ignored by our rulers, possibly congratulating themselves for what they imagine as salutary relations। আচ্ছা, পাঞ্জাবে আমাদের ভাইয়েরা যে অপমান সহ্য করছে আর কি, বা এই ওই যে ওই ঘটনা তো হয়েছিল, ঘটছিল পাঞ্জাবের অমৃতসর নামক একটা স্থানে। তো তাদের উপর ওইখানে যারা মেলাই, তাদের উপর যে অমানবিক অপমান করা হয়েছে, যে পানিশমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো তারা মানে সারা ভারতবর্ষ একেবারে সাইলেন্টলি তারা সহ্য করছে। এখন সারা ভারতবর্ষের মানুষের মনে প্রচন্ড যন্ত্রণা, প্লাস হচ্ছে অনেক ঘৃণা উদ্ভূত হয়েছে এই যে ইংরেজদের বিপক্ষে। সুতরাং আর ইংরেজদের কাছে এটা মনে হয় যে তারা এই ঘৃণাটাকে এখন তারা নিজেদের সন্তুষ্টি হিসেবে গ্রহণ করছে। মানে হচ্ছে এই এই যে ইন্ডিয়ার একটা রাষ্ট্র, একটা আছে প্রদেশ আছে পাঞ্জাব, সেখানে লোকজনদের উপর বা অমৃতসরের মেলায় লোকজনদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেটা সারা ইন্ডিয়ায় ছড়িয়ে পড়ছে। সেই সেই যে ঘটনাটা, সেই ঘটনাটার কাহিনী সারা ইন্ডিয়া লোকজন এখন জানে। সুতরাং এখন তাদের মনে শুধু ঘৃণা, প্লাস হচ্ছে তাদের মনে এখন মানে প্রতিশোধের স্পৃহা জাগ্রত হয়েছে। কিন্তু যারা ব্রিটিশরা আছে তাদের মনে এই ঘটনাটাই আবার আত্মপ্রসাদ বা আমরা যেটাকে বলি আত্মসন্তুষ্টি বা চিত্ত সন্তুষ্টি হিসেবে তারা গ্রহণ করছে। মানে বল না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, ইন্ডিয়ান লোকদের কাছে এটা একটা মানে প্রতিশোধের স্পৃহার মতো, বা তাদের কাছে ঘৃণার কথা, বা মানে তাদের কাছে ঘৃণার উদ্বেগটা এরকম একটা ঘটনা। কিন্তু যারা ব্রিটিশ আর তারা এটা পজিটিভলি নিতেছে, যে ওইখানে কেন তারা একটা মেলায় গিয়ে এরকম দ্বন্দ্ব বাজাবে, সুতরাং আমরা তো ঠিক কাজটাই করছি, আমরা তাদের ওখানে যথেষ্ট পানিশমেন্ট দিচ্ছি, সুতরাং আমরা এখন মানে এটা নিয়ে গর্ববোধ করি। ঠিক আছে, মানে এটা একটা আয়রনি। কারো কাছে এটা ভালো, আবার কারো কাছে খারাপ। কেউ নিতেছে পজিটিভলি, মানে ইন্ডিয়ানরা নিতেছে এটা নেগেটিভলি, আর যারা ব্রিটিশ তারা এটা নিতেছে পজিটিভলি ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে this callousness has been praised by most of the Anglo-Indian paper। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। তো বলছে দিস ক্যালাসনেস, এই যে উদাসীনতা বা এই যে একটা ঘটনা, হ্যাজ বিন প্রেইজড বাই দ্য মোস্ট অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান পেপারস। এগুলা এই কিছু অ্যাংলো ইন্ডিয়ান পেপারে আবার ভালো মতো দেখানো হয়েছে, বা মানে ভালো হিসেবে এটাকে প্রকাশ করা হয়েছে। যেরকমটা আমরা সাধারণত দেখি, যদি একটা নিউজ হয় খারাপ নিউজ, তো সেইটাকে যারা নিউজ রিপোর্টার আছে তারা ঘুরিয়ে ফিরিয়ে বরঞ্চ যে এই যেমন এই যে কয়েকদিন আগে মুনিয়া একটা হত্যাকাণ্ড হইলো, আর হচ্ছে
বসুন্ধরা কোম্পানির যে এমডি, সেটাকে নিয়ে একটা যে ঘটনা হলো, টোটালি দোষটা কিন্তু দেওয়া হয়েছে ইসের উপর, মানে ওই যে যে ভুক্তভোগী, হ্যাঁ সেই মুনিয়ার উপরে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই যে অ্যাংলো ইন্ডিয়ান যারা নিউজ রিপোর্টার, তারা সেম কাজটাই করতো। এই যে যে অমৃতসরের যে হত্যাযজ্ঞটা হয়েছে, তারা সেটা তো প্রকাশ করেনি, বরং আরো সেই ইন্ডিয়ান লোকদের উপরে তারা ব্লেম দিচ্ছে, ঠিক আছে। হুইচ হ্যাভেন ইন সাম কেসেস গন টু দ্য ব্রুটাল লেন্থ অফ মেকিং ফান টু আওয়ার সাফারিংস। আর এইটা টোটালি একটা নৃশংস ভাবে মানে কি বলা যায় যে এই ইন্ডিয়ান যারা লোকজন আছে তাদেরকে এখানে ব্যঙ্গ করা হয়েছে, যদিও তাদের তাদের উপরে নৃশংস ভাবে বা ব্রুটালি যে একটা হত্যাযজ্ঞ বা হত্যাকাণ্ড তাদের উপর করা হয়েছে, কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান যে নিউজ রিপোর্টার আছে তারা এটাকে বরঞ্চ একটা ব্যঙ্গ হিসেবে নিয়েছে। তারা যে এটার এটার পক্ষে গিয়ে সরকারের বিপক্ষে বা ব্রিটিশদের বিপক্ষে যে কিছু বলবে, তাই এই ধরনের কিছু করে নাই, বরঞ্চ তারা এটাকে একটা ব্যঙ্গর মতো বা একটা ইসের মতো, ব্যঙ্গচিত্রের মতো এটা তারা মানে এরকম কিছু লিখে তারা করছে, প্রকাশ করছে। তারপরে বলছে without receiving at least the check from the some authority relentlessly careful in smothering every cry of expression of judgment from the organs representing the sufferers। কি বলছে যে নিরবিচ্ছিন্নভাবে জনগণের দুঃখ যাতনার প্রকাশকে শ্বাসরুদ্ধ করতে চাইছে, ভুক্তভোগীর বিচারকদেরকে অবদমিত করতে চাইছে। মানে এখানে যারা ভুক্তভোগী যাদের উপর এই যে যে অমানবিক নির্যাতন শোষণ করা হয়েছে, তো এই যে নিউজ রিপোর্টাররা আছে অ্যাংলো ইন্ডিয়ান, তারা এটাকে মনে এটা একেবারে শ্বাসরুদ্ধ ভাবে তারা মানে সহ্য করছে। তারা বিশেষ করে সংবাদপত্রকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ মাধ্যম, যেখানে সাধারণ লোকজন তাদের যে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা এটা প্রকাশ করতে পারে। কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ান নিউজ রিপোর্টার এই অমৃতসরে এত বড় একটা কাহিনী হয়ে গেল, তারা তো সেই কাহিনীটার পক্ষে কথা বলবে, তারা সেটা তো করেনি, বরঞ্চ তারা একেবারে শ্বাসরুদ্ধ এই যে যে ইন্ডিয়ান লোকজন আছে তাদেরকে শ্বাসরুদ্ধ করে দিতে চাইছে। বরঞ্চ তারা এই যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের নিয়ে লিখছে, মানে তাদের নিয়ে লেখা বলতে তাদের উপরেই সেই এটা দিচ্ছে, দোষটা দিচ্ছে বা ফিল্মটা দিচ্ছে, ঠিক আছে। এখানে মূলত এই অ্যাংলো ইন্ডিয়ান যে নিউজ রিপোর্টাররা আছে তাদেরকে একটু স্যাটায়ার করা হয়েছে। রবীন্দ্রনাথ একটু মানে ছোট করে লিখছে যে তার সংবাদপত্রের কাজ হচ্ছে রাষ্ট্রের ভালো খারাপ দিকগুলো দেখা, যাতে সবাই বুঝতে পারে এবং সেটার পক্ষে তারা তাদের মতামত ব্যক্ত করতে পারে। কিন্তু এই যে অ্যাংলো ইন্ডিয়ান নিউজ রিপোর্টাররা এরা তো সেটা করেনি, বরঞ্চ এরা সেই ব্রিটিশদেরই অনুসারী হয়েছে। তারা যে এত বড় হত্যাকাণ্ড করছে সেটার পক্ষে তারা কোনো কথা বলে নাই, সেটার বিপক্ষে তারা কোনো কথা বলে তো তারা সেটার পক্ষে আরো চলে গেছে, ঠিক আছে। আর তারা সেইভাবে তাদের নিউজ রিপোর্ট গুলা পাবলিশ করছে, রিলিজ করছে। বুঝতে পারছেন? শুনবে এলেনটা। হ্যালো, ওকে। এরপরে বলছে knowing that our appeals have been in and the passion of vengeance is blinding the nobler vision of statesmanship in the government। কি বলছে? knowing that our appeals মানে আমাদের এই আবেদন আছে এটা জেনে বুঝে হ্যাভ বিন ইন ভেইন, এখন এটা সবগুলোই ভেইন বা শূন্যে পরিণত হয়ে গেছে, বা আমাদের আপিলের এখন কোনো দাম নাই, আমরা যেটা চাচ্ছি, আমরা যে ন্যায় বিচার চাচ্ছি এটার এখন কোনো দাম নাই। অ্যান্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট, আমরা যে বিচারটা চাচ্ছি এটা এখন টোটালি ভেইন হয়ে গেছে ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং দ্য সাফারার্স। না না, পরের লাইন কোথায় গেলাম, আচ্ছা। প্যাশন অফ ভেঞ্জিয়েন্স, এই যে প্রতিহিংসা, ইজ ব্লাইন্ডিং, সবকিছু টোটালি এখন অন্ধের মতো হয়ে গেছে। মানে আমরা এত কিছু চাচ্ছি কিন্তু আসলে কোনো লাভ হচ্ছে না। And the nobler vision of statesmanship in the government, which could so easily afford to be magnanimous as befitting in physical strength and moral tradition, the very least I can do for my country is all to take my consequence upon myself in giving voice to the protest of millions of my countrymen surprised in the dumb anguish of terror। মানে এখন আমি আমার দেশের লোকদের জন্য যা করতে পারবো সেটা হচ্ছে যে আমি আমার দেশের পক্ষেই থাকবো, আমি এদের বিপক্ষে যাব না। এই নিউজ রিপোর্টারের বিপক্ষে এসে যাক, কিন্তু আমি আমার দেশের পক্ষে থাকবো। আচ্ছা, আমি ভেঙে ভেঙে পড়াই। হুইচ কুড সো ইজিলি অ্যাফোর্ড, যেটা সহজেই সহ্য করা যাবে, টু বি ম্যাগনানিমাস অ্যাজ বেফিটিং ইজ ফিজিক্যাল স্ট্রেংথ, এই যে শক্তিমত্তা আছে, এন্ড মোরাল ট্র্যাডিশন, এবং যে এই যে ঐতিহ্যটা আছে, এই যে নৈতিক ঐতিহ্য আছে, দ্য ভেরি লিস্ট আই ক্যান ডু ফর মাই কান্ট্রি, এবং আমি একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে আমার দেশের জন্য যা করতে পারি, ইজ টু টেক অল কনসিকুয়েন্স, এই সমস্ত কিছু যে ফলাফল আছে বা পরিস্থিতি আছে এটাকে নিব আপন মাইসেলফ, আমার উপর,
ইন গিভিং ভয়েস, এবং আমি অবশ্যই আমার নিজের অভিমত বা মতামত ব্যক্ত করব টু দ্য প্রটেস্ট, এই যে যেই এটা হয়েছে মানে প্রতিরোধটা হবে আর কি, অফ মিলিয়ন্স অফ মাই কান্ট্রিম্যান, আমার দেশের লক্ষ লক্ষ লোকের, মানে আমার দেশের লক্ষ লক্ষ লোক যে এটার বিরুদ্ধে গেছে, এটার যে ই করতেছে মানে প্রতিরোধ করতেছে বা প্রোটেস্ট করতেছে, এটার পক্ষে আমি থাকবো এবং আমি তাদের হয়ে কথাবার্তা বলবো। সারপ্রাইজ ইন দ্য ডাম্প অ্যাঙ্গুইশ অফ এ টেরর, মানে এখানে যে একটা খারাপ এই একটা টেরর করা হয়েছে বা এই যে একটা মানে দুর্নীতিগ্রস্ত একটা একটা খারাপ কাজ করা, এটার বিপক্ষে গিয়ে আমি এখন আমার দেশের লোকজনের পক্ষে থাকবো এবং আমি আমার সেটার পক্ষেই আমি আমার যে ইয়ে আছে মতামত আছে সেটা দিব, আমার ভয়েস আমি দিব। বুঝতে পারছেন? ওকে, তো বলছে দ্য টাইম হ্যাজ কাম হোয়েন বেজেস অফ অনর মেক আওয়ার শেম, মানে এখন সেই সময়টা আসে যখন এই যে ব্যাস গুলো আছে, ব্যাস মানে হচ্ছে সম্মান, এই যে ব্রিটিশ রাজারা আমাকে সম্মানটা দিছে, এখন সম্মানটা ঝেড়ে ফেলে দিয়ে আমাদের এখন সেইম মানে আমাদের এই যে লজ্জাটা, এই যে লজ্জা যা লজ্জা আছে এটা সব ঝেড়ে ফেলতে হবে। glaring in in their incongruous context of humiliation, and I, for my part, who wish to stand scorn all my to of all special distinction by the side of those of my countrymen who, for the so-called insignificance, are liable to suffer a degradation not fit for human beings. মানে আমার দেশের মানুষের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, এখন আমি যদি এই ব্রিটিশ রাজের যে সম্মানটা বা এই আবার নাইটহুড এটা যদি আমি এখন আমি ধারণ করি এখনো, তাহলে আমার কাছে এটা ভীষণ লজ্জার বিষয় হবে। আর আমি এখন এই যে যে ব্রিটিশ রাজাদের সম্মান এগুলো সব ফেলে দিয়ে আমি আমার দেশের জনগণের পাশে দাঁড়াতে চাই। আমি কি ভেঙে ভেঙে বোঝাবো এবার? আচ্ছা, ওকে। দ্য টাইম হ্যাজ কাম, এখন সেই সময়টা আসছে, কোন সময়টা? হোয়েন বেজেস অফ অনর, এই সম্মানের যে ব্যাজ গুলো আছে বা স্মারক গুলো আছে, অফ হিমুলাই মেক আওয়ার শেম গ্লারিং ইন দ্যার ইনকনগ্রুগাস, তারা যে এই যে এই যে ঘাতক হত্যাকাণ্ড করছে, মানে ঘাতকবাদ যে হত্যাকাণ্ড করছে, কন্টেস্ট অফ হিমুলেশন, আমাদেরকে ছোট করছে। এন্ড আই ফর মাই পার্ট, এবং এখন আমি আমার মানে ইচ্ছেতে উইশ টু স্ট্যান্ড, আমি দাঁড়াতে চাই কোথায়? শর্ন অফ মাই স্পেশাল ডিস্টিংশন বাই দ্য সাইড অফ দোজ মাই কান্ট্রিমেন, আমি আমার লোকজনদের পাশে দাঁড়াতে চাই। আর ব্রিটিশরা আমাকে যে সম্মানটা দিয়েছে আমি এখন সেই সম্মানটা ত্যাগ করতে চাই, কারণ আমি যদি এখন এটা ধারণ করে থাকি তাহলে আমার কাছে এটা লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে। হু ফর দেয়ার সোকল ইনসিগনিফিকেন্স আর লায়াবল টু সাফার এ ডিগ্রেডেশন নট ফিট ফর হিউম্যান বিংস, এবং যদি আমি সেই সম্মানটা ধারণ করি তাহলে সেটা একজন মানুষ হিসেবে আমার জন্য ফিট হবে না, বা আমার জন্য সেটা যথোপযুক্ত হবে না, আমার জন্য সেটা পর্যাপ্ত হবে না। বুঝতে পারছেন? বলছে দিস আর দ্য রিজনস, এবং এটাই হচ্ছে সেই কারণ, হুইচ হ্যাভ পেইনফুলি কম্পেল, যেটা আমাকে বাধ্য করছে টু আস্ক ইউর এক্সিলেন্সি, মানে তোমার বা আপনার ধর্মাবতার আমাকে সেটা বাধ্য করছে, কি বাধ্য করছে? উইথ ডিউ রেফারেন্স অ্যান্ড রিগ্রেট, মানে আমি যথেষ্ট ভক্তি সহকারে টু রিলিভ মি অফ মাই টাইটেল অফ নাইটহুড, আমি আমাকে এই খেতাব থেকে মানে সরিয়ে নিচ্ছি, এই নাইটহুড উপাধি থেকে আমি বা আমি নাইটহুড উপাধি থেকে আমি ত্যাগ করতেছি। হুইচ আই হ্যাড দ্য অনার টু অ্যাকসেপ্ট ফ্রম হিজ ম্যাজেস্টি, যেটা আমি আপনার মাজেস্টি মানে হচ্ছে আপনার রাজের কাছ থেকে পেয়েছিলাম, আপনার রাজার কাছ থেকে পেয়েছিলাম। দ্য কিং এট দ্য হ্যান্ডস অফ ইয়োর প্রিডিসেসর, আপনার পূর্ববর্তী যে রাজা ছিল সেই রাজার কাছ থেকে আমি এটা পেয়েছিলাম। ফর হুইচ নোবেলনেস অফ হার্ট আই স্টিল এন্টারটেইন গ্রেট অ্যাডমিরেশন, এবং যার এই যে যে এটা নোবেলনেস আছে বা মহত্ব আছে, মহৎ গোড়া বলেছে, সেটা এখন আমি আমার হৃদয় ধারণ করতেছি। মানে এটা হচ্ছে যে আপনার পূর্বসূরি যারা ছিল, যে যে রাজা ছিল সেই রাজা আমাকে এই এই টাইটেলটা দিছিল, এবং আমি এখনো তার মহত্বটাকে আমার হৃদয়ে ধারণ করি, কিন্তু আমি এখন বাধ্য হচ্ছি এই যে যে হত্যাকাণ্ড করা হয়েছে এটা করে আমি এখন বাধ্য হচ্ছি এই উপাধিটা ত্যাগ করার জন্য, বা আমি এই উপাধিটা এখন ত্যাগ করতে চাই। বুঝতে পারছেন? ওকে, ইওর ফেথফুলি, হ্যাঁ আপনার বিশ্বস্ত রবীন্দ্রনাথ ঠাকুর, ফ্রম লেটার পাবলিশড মিস্টার জুলাই 1919 প্রেফেস। আপনি কি বুঝতে পারছেন? Okay. আচ্ছা এবার, ওকে, এবার এবার সামারিটা দেখি। The British government in India set an example of crude police brutality in killing hundreds of innocent Indians at Jallianwala Bagh in Amritsar. ইন্ডিয়ার জালিয়ানওয়ালা এই অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই ব্রিটিশ গভর্নমেন্ট যে মানে পুলিশদের সাহায্যে যে একটা নৃশংস হত্যাকাণ্ড চালাইছিল শত শত নিষ্পাপ ইন্ডিয়ানদের উপর, সেটি এখানে বর্ণনা করা হয়েছে। দ্য রাজ সার্টেনলি ক্রস দ্য লিমিটস,
এই যে রাজার অধিকার বা রাজার ক্ষমতা, এটা অবশ্যই তাদের লিমিটটাকে বা লিমিটেশনটাকে ক্রস করে ফেলছে বাই গিভিং অর্ডার টু আপন ফায়ার অন এ পিসফুল গ্যাদারিং ইন দ্য ইন্ডিয়ান্স। সে একটা অর্ডার করছে এই নিষ্পাপ লোকদের উপর একটা মেলায় এসে অগ্নিকাণ্ড বা অগ্নিসংযোগ ঘটানোর জন্য। মানে তারা এই অগ্নিসংযোগ ঘটানোর মাধ্যমে তাদের লিমিটেশনটাকে ক্রস করে ফেলছে, অতিক্রম করে ফেলছে। দ্য ম্যাসাকার ইজ এ হত্যাযজ্ঞ, অফকোর্স অবশ্যই ওয়াজ অ্যান অ্যাকশন টেকেন ইন ডিসপ্রপোর্শন টু দ্য ডিমান্ড মেড বাই দ্য সিচুয়েশন। ডিমান্ড টোটালি ডিসপ্রপোর্শনেট বা এটা অনেক লেট আমাদের টোটালি এটা আপনি বুঝতে পান। হ্যাঁ, আপনাকে শুনতে পান? আপনি শুনতে পান? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন শোনা আমি এখন যাচ্ছে। সামারি পড়াচ্ছি, সমস্যা নেই, আমি আমি সামারি কথা আবার শুরু বুঝতে করতেছি। পারিনি। কি বললেন? আচ্ছা, আমি আমি উপর এখন থেকে শুরু শুনতে করছি, পাচ্ছি। সামারিটা আগে বের কি করুন বলছেন 107 বুঝতে পেজে। পারিনি। ওকে, বলছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সুমন ভাই আপনি ওটা ওই যে ফাতিমা জোহরাকে শেয়ার করেন কেমন, এখানে দেওয়া আছে। আচ্ছা, দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া সেটা এক্সাম্পল, তারা একটা মানে উদাহরণ দেখিয়েছে। কারা? এই ব্রিটিশ গভর্নমেন্ট বা তারা ইন্ডিয়াতে যে ব্রিটিশ শাসনটা আছে বা যে ব্রিটিশরা ইন্ডিয়াতে শাসন করতেছে, তারা একটা উদাহরণ দেখিয়েছে, ঐতিহাসিক উদাহরণ। সেটা কি? ক্রুড পুলিশ ব্রুটালিটি, এই যে নৃশংস পুরুষ, এই যে মানে পুলিশদের নৃশংস হত্যাযজ্ঞ, এটা ইন কিলিং হান্ড্রেডস অফ ইনোসেন্ট, হাজার এই শত শত নিষ্পাপ ইন্ডিয়ানদের তারা হত্যা করছে আর জালিয়ানওয়ালাবাগ কি অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে, মানে ইন্ডিয়ার অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই ব্রিটিশরা একটা ঐতিহাসিক উদাহরণ দেখিয়েছে। হাজার হাজার শত শত আহ সাধারণ বা নিষ্পাপ ইন্ডিয়ানদের হত্যাযজ্ঞ করার মাধ্যমে হয়। সেই হত্যাটা করছে হচ্ছে পুলিশরা বা আর্মিরা আর কি, এখানে লিখছে পুলিশ। দ্য রাজ সার্টেনলি ক্রস দ্য লিমিটস বাই গিভিং অর্ডার টু ওপেন ফায়ার অন এ পিসফুল গ্যাদারিং ইন ইন্ডিয়ান্স। এই একটা মানে শান্তিপূর্ণ একটা একটা জায়গাতে, মানে ওখানে একটা মেলা হচ্ছে, সেখানে একটা শান্তিপূর্ণ জায়গা অবশ্যই। সেখানে এই ইন্ডিয়ান যে রাজরা আছে, মানে ব্রিটিশ রাজা ইন্ডিয়া যারা শাসন করতেছে, তারা এই শান্তিপূর্ণ একটা জায়গাতে অগ্নিসংযোগ করার মাধ্যমে যে হত্যাকাণ্ড ওরা করছে, এটা টোটালি তাদের লিমিটেশনটাকে অতিক্রম করে গেছে। দ্য ম্যাসাকার অফকোর্স, এই যে হত্যাকাণ্ড, এটা অবশ্যই ওয়াজ অ্যান অ্যাকশন, একটা কাজ টেকেন ইন ডিসপ্রপোর্শন, মানে যেটা ডিসপ্রপোর্শনেট বা আমরা এটাকে কোনোভাবে সামঞ্জস্য হিসেবে নিতে পারি না টু দ্য ডিমান্ড মেড বাই দ্য সিচুয়েশন। মানে এখানে যে সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশনের সাথে আমরা এটাকে কোনোভাবে মিলে নিতে পারি না যে এরকম একটা হত্যাকাণ্ড কেন করতে হবে। The Indians were made to appear more saint than they sinned. It was a matter of some local disturbances, but the Britishers made it a national issue by making the Indians far more exposed to their existing helplessness. মানে ওখানে জাস্ট একটা সিম্পল একটা লোকাল ডিস্টারবেন্স হচ্ছিল বা দেখে না যে এলাকা এলাকা অনেক সময় এই হয় একটু মানে দ্বন্দ্বের মতো হয়, তো সেইটাকে যারা ব্রিটিশ রাজ ছিল তারা একেবারে টোটালি রাজনৈতিক একটা ইস্যুতে পরিণত করে ফেলছে, যেটার মুখে ইন্ডিয়ানরা ছিল টোটালি অসহায়। মনে করুন একটা এলাকাতে দ্বন্দ্ব হচ্ছে, তো সেটাকে চাইলে তো থামানো যেতে পারে বা একটু পরে তারপর থেমেও যাবে, এরকম একটা কন্ডিশন, মানে কোনো বড় কোনো ধরনের কোনো সংঘাত না। তো সেখানে যদি আহ যারা ইসের লোক আছে, প্রশাসন লোক আছে, মানে তারা এসে এমন কিছু করে যেটা টোটালি গর্হিত একটা কাজ, তো সেটার মুখে যারা ওখানকার লোকজন ছিল তারা টোটালি হচ্ছে মানে কি বলা যায়, হেল্পলেস বা অসহায়। The Indians as British subjects are made to appear as very insignificant vis-a-vis the power of the Raj. vis-a-vis অর্থটা মনে হয় ওইটা আমি দেখে নেই, আমার মনে নেই। vis-a-vis টিটি মানে হচ্ছে সিম্পল গসিপ, vis-a-vis মানে হচ্ছে পরিস্থিতি বোঝা মনে হয়। vis-a-vis সামনাসামনি, সরি সামনাসামনি বা মুখোমুখি, এটা একটা ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে সামনাসামনি বা মুখোমুখি। আচ্ছা, কি বলছে? দ্য ইন্ডিয়ানস অ্যাজ ব্রিটিশ সাবজেক্টস, মানে ইন্ডিয়ানরা ব্রিটিশদের অনুসারী হয়। এখানে ইন্ডিয়ান বলতে কি, যারা ইন্ডিয়ার লোকজন তারা তো অবশ্যই যেহেতু তখন ব্রিটিশরা শাসন করতো, সুতরাং তারা ছিল ব্রিটিশদের প্রজা। তো ব্রিটিশদের প্রজা হয়ে তারা কি করছে, মোর এক্সপোজড না, ওটা না, ওয়ার মেড টু আপিয়ার,
as very insignificant vis-a-vis the power of the Raj, মানে তাদের মুখোমুখি হওয়ার কোনো শক্তি ইন্ডিয়ানদের ছিল না। ট্যাগোর ফাউন্ড দ্য ম্যাসাকার ম্যাচলেস, আর রবীন্দ্রনাথ ঠাকুর এই যে ম্যাসাকার বা হত্যাকাণ্ড এটাকে কোনো কিছু দিয়ে ম্যাচ করতে পারেনি বা এটার মধ্যে কোনো সামঞ্জস্য, কোনো মিল খুঁজে পায়নি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ম্যানকাইন্ড, মানে মানুষের ইতিহাসে, মানে মানব ইতিহাসে যত হত্যাকাণ্ড হয়েছে অবশ্যই কোনো কোনো কারণ ছিল, কিন্তু এই যে হত্যাকাণ্ড হয়েছে এখানে কোনো কারণ নাই, সেই কারণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কোনো ম্যাচ খুঁজে পায়নি বা কোনো মিল খুঁজে পায়নি, যার কারণে এরকম একটা হত্যাকাণ্ড এখানে ই করতে হবে, ঘটাইতে হবে বা চালাইতে হবে। The Punjab mass killing was obviously the work of the uncivilized government, এখানে মূলত এই যে একটা অসভ্য বা মানে বর্বর গভর্নমেন্টের একটা নিয়ম বা তাদের যে ঘটনাবলী যে কার্যাবলী সেটাই এখানে প্রকাশ পাইছে। পাঞ্জাবের অমৃতসরে যে হত্যাকাণ্ডটা চালানো হয়েছে, মানে এখানে যে হত্যাকাণ্ডটা চালানো হয়েছে এটা কোনো কোনো সভ্য জাতির ক্ষেত্রে না, এটা অসভ্য জাতি যারা তাদের দ্বারা এইরকম কোনো কিছু হতে পারে। The role that the Raj played in Punjab killing made it an uncivilized government. By behaving in this way with the Indians, the Raj in fact lost its moral justification to rule over the Indians. আর এই ধরনের একটা কাজ করার মাধ্যমে ইংরেজ জাতি তাদের যে মোরাল জুরিসডিকশন আছে বা নৈতিক যে বিচার বিবেচনা আছে সেটা ইন্ডিয়ানদের কাছে তার হারিয়ে ফেলছে। They found no sympathy in their rulers for their sufferings, আর তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই, তারা যে রুল করবে একটা দেশকে অবশ্যই ভালো মতো রুল করা যায় বা নৈতিক উপায়ে রুল করা যায়, কিন্তু তাদের মধ্যে সেরকম কোনো দয়া মায়া নেই। Even the Raj was relentless in smothering every cry of pain and expression of judgment from the organs representing the sufferers. রাজমান হচ্ছে ওইখানে যারা শাসনকর্তা আসলে, সেই শাসনকর্তা আসলে অনিচ্ছাকৃতভাবে কি বলছে, ইন স্মুথারিং এভরি ক্রাই অফ পেইন এন্ড এক্সপ্রেশন অফ জাজমেন্ট ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং দ্য সাফার্স, কি বলছে, ইন স্মুথারিং এভরি ক্রাই অফ পেইন এন্ড এক্সপ্রেশন, তাদের কাছে যেরকমটা মনে হয়েছে আর কি, এই যে ইন্ডিয়ান পিপল তাদের কাছে জাজমেন্ট ফ্রম দ্য অর্গানস রিপ্রেজেন্টিং, এখানে জাজমেন্ট হচ্ছে অর্গান দ্বারা মানে যুদ্ধাস্ত্র দ্বারা, এখানে মানুষের মধ্যে যে জাজমেন্ট বা বিচার বিবেচনা সেটা ছিল না। তারা সাধারণত একটা মানে মেলায় গিয়ে একটু দ্বন্দ্বের মতো হয়েছে দু একজনের সাথে, সেটাকে ব্রিটিশরা অস্ত্রের মাধ্যমে সেটার যে বিচারটা করছে, তারা চাইলে তো মানে একটা সমঝোতা করাইতে পারতো, সেটা করে নাই, তারা অস্ত্রের সাহায্যে সেটা করছে। ইট শোড এ প্যাশন অফ ভেঞ্জেন্স, এটা মূলত একটা প্রতিহিংসার উদাহরণ। by giving the Indians no opportunity to give voice to their dehumanized sufferings, মানে এখানে ইন্ডিয়ানদের কোনো সুযোগ দেওয়া হয়নি বা কোনো মানে তাদেরকে কোনো সমঝোতার স্মারক বা কোনো সমঝোতা করবে এইরকম কোনো সুযোগ দেওয়া হয়নি তাদেরকে, টু দেয়ার ডিহিউম্যানাইজড সাফারিংস, তারা যে এই যে অমানবীয় সাফারিংটা দেখাইছে, মানে ব্রিটিশরা ওই মেলাতে গিয়ে যে অমানবিক সাফারিংটা ইন্ডিয়ানদের উপর করছে, এটাকে চাইলে তো তারা ইন্ডিয়ানদের উপর একটু সুযোগ দিতে পারতো বা তারা ওই দুইটা দলকে আলাদা করে এখানে শান্তি প্রতিষ্ঠা করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। তারা দেখাইছে বরং নিজেদের মধ্যে যে প্রতিহিংসা আছে সেটাকে দেখাইছে অস্ত্রের সাহায্যে। The Raj might have shown the nobler vision of statesmanship, এখানে মূলত স্টেটম্যানশিপের বা একটা দেশকে কি কতটা মহৎ উপায়ে শাসন করা যায় সেটা দেখা যায়, মূলত এখানে স্যাটার করা যায় যে শাসন করার মানে অন্য একটা দেশকে শাসন করা কোনো মহৎ কোনো কিছু না, এটা হচ্ছে খারাপ কিছু, কারণ তাদের নিজেদের একটা স্বাতন্ত্র্যবাদ আছে, নিজেদের জাতীয়তাবাদ আছে, ঠিক আছে। তো এখানে সেটাকে স্যাটার করার মধ্যে বলছে যে একটা দেশকে মহৎ উপায়ে শাসন করাটা তারা দেখাইছে যে কিভাবে একটা দেশকে মহৎ উপায়ে শাসন করা যায় বা এরকম ভাবে শাসন করা যায় in governing India, but the colonial interest of the colonizer have made it blind to the wrongs committed by it. In fact, the Raj was a genuine colonial government, revealing its inexpedient, repressive and tyrannical character. মূলত বা প্রকৃতপক্ষে যে রাজ বা এই যে ব্রিটিশ রাজ, এটা কলোনিয়াল গভর্নমেন্ট, মানে হচ্ছে এই যে কলোনিয়াল, এটা দ্বারা বোঝায় যে উপনিবেশবাদ। এই উপনিবেশ বা উপনিবেশী সরকার যে ধরনের যে এটা দেখাইছে আর কি, এক্সপ্রেশনটা দেখাইছে রিপ্রেসিভ, অমানবিক, তারপর হচ্ছে এই যে শোষণমূলক, টাইরানিক্যাল, মানে হচ্ছে মানে শোষণ বা শাসন আর কি, শাসন বলা যায়। তো ব্রিটিশ রাজাদের এই যে শাসন শোষণ দেখাইছে ইন্ডিয়ানদের উপর, এটা আমরা বোঝাই যে তারা কতটা শাসক একটা জাতি। এবার could not sit idle when a government behave in this way towards his countrymen, আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা মহত্তা, সে বসে থাকতে পারেনি তার দেশের উপর এই যে অমানবিক
শাসনটা করা হয়েছে এইগুলা দেখে দেখে। হি প্রোটেস্টেড এগেইনস্ট দ্য অ্যাকশন অফ দ্য রাজ, সেইটার বিরুদ্ধে কথা বলছে, এই রাজের বিরুদ্ধে, রাজ বলতে এই যে ব্রিটিশ রাজ, সে বিরুদ্ধে কথা বলছে বাই রিনাউন্সিং দ্য প্রেস্টিজিয়াস নাইটহুড। সে রিনাউন্স করছে মানে সে এটাকে ত্যাগ করছে। কোনটা ত্যাগ করছে? তাকে যে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল কনফারেড অন হিম বাই দ্য ব্রিটিশ ক্রাউন, আর মানে ব্রিটিশ রাজ তাকে যে নাইট উপাধি দিয়েছিল সেই নাইট উপাধি সে ত্যাগ করার মাধ্যমে সে তার লোকজনদের পাশে দাঁড়াইছে এবং ব্রিটিশ রাজের বিপক্ষে সে একটা প্রতিরোধ গড়ে তুলছে। এটা হচ্ছে মতো সামারি। এবার আমি ফাতিমা জোহরা, আপনি যেহেতু গতকালকে ছিলেন না, তো আমি সংক্ষেপে ঘটনাটা বলি। 1757 সালের 17ই জুন এসে পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে হারানোর মধ্য দিয়ে তো বেশ অ্যাকশন 1947 সাল পর্যন্ত তারা ইন্ডিয়াকে শাসন শোষণ যা করা যায় আর কি সেরকমটা মানে করতেছিল। 1915 সালে হচ্ছে রবীন্দ্রনাথকে ব্রিটিশ রাজ জর্জ মানে পঞ্চম জর্জ কর্তৃক তাকে নাইটহুড উপাধি দেওয়া হয়। নাইটহুড উপাধি মানে হচ্ছে কোনো দেশকে যারা বিশেষ করে প্রশাসনিক ভাবে বা সাহিত্যিক কোনো উপায়ে যদি সার্ভ করা হয় তাহলে ব্রিটিশ রাজ কর্তৃক একটা সম্মান দেওয়া হয়, সেটাকে বলা হয় নাইটহুড উপাধি। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ সে তো আমরা আমরা তো তাকে বলে মানে বিশ্বকবি বলি। আর ওই সময়টা যেহেতু ইন্ডিয়া এই ইংল্যান্ডের একটা উপনিবেশ ছিল, সুতরাং ইন্ডিয়ার কোনো কিছু হওয়া মানে ইংল্যান্ডের হওয়া, যার কারণে ইন্ডিয়ার একজন লোক যদি একটা সম্মান পায়, 1913 সালে সে নোবেল পুরস্কার পাইছে, সুতরাং এখন ইন্ডিয়ার সম্মান মানে হচ্ছে ব্রিটিশদের সম্মান, যার কারণে ব্রিটিশ রাজ পঞ্চম জর্জ সে খুশি হয়ে রবীন্দ্রনাথকে 1915 সালে একটা উপাধি দেয়, নাইটহুড উপাধি দেয়। ঠিক আছে, আর 1919 সালের সম্ভবত 17 তারিখে, 17 এপ্রিল না কি জানো, ওই আমি একটু দেখে বলতেছি, 17 এপ্রিল সম্ভবত, 17 এপ্রিল সম্ভবত 17 এপ্রিল এই ইন্ডিয়ার অমৃতসর নামক একটা স্থানে আরেকটা নাম আছে জালিয়ানওয়ালাবাগ, সেখানে একটা মেলা হচ্ছিল পহেলা বৈশাখ উপলক্ষে। পাঞ্জাবদের সবচাইতে যে বড় মেলাটা সেটা হচ্ছে এই সম্ভবত 14 এপ্রিল সম্ভবত, হ্যাঁ 14 এপ্রিল তো পহেলা বৈশাখ, এই 14 এপ্রিল মেলাটা হচ্ছিল। সেখানে সাধারণ একটা বাঘ বিতরণ হয় কয়েকজন লোকের মধ্যে, কিন্তু যারা ব্রিটিশ লোক ছিল তারা ইন্ডিয়ান আর্মিদের অর্ডার করে যে এখানে আগুন ধরিয়ে দিতে। তো সেখানে তারা আগুন লাগিয়ে দেয়, প্লাস 200 জনের মতো, না না 200 না 600 জন, না কোন ভাইয়া আসলে খেয়াল নেই, সম্ভবত 600 জন, সরি 400 জন। হ্যাঁ 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 হ্যাঁ, 400 জন লোক মারা যায়, হ্যাঁ ওই আগুনে পড়ে, প্লাস 200 জনের মতো আহত হয়। ঠিক আছে, তো এই ঘটনাটাই ইন্ডিয়ান লোকজনকে নাড়া দিচ্ছিল, মানে তাদের হৃদয়ে একটা মানে রক্তক্ষরণ হচ্ছিল যে শুধুমাত্র একটা জেনারেল একটা টপিক নিয়ে কেন এটাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা হলো। আর রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহাত্মা সে এটা দেখে বসে থাকতে পারে না, যার কারণে সে বলছে যে এখন যদি আমি বসে থাকি আইন এই ইন্ডিয়া এই যে ব্রিটিশ রাজের দেওয়া নাইট উপাধি নিয়ে এটা আমি এই ব্যাচটা গলায় ঝুলে যদি আমি থাকি তাহলে এটা আমার কাছে লজ্জাজনক, বরঞ্চ আমি এখন এইটাকে ত্যাগ করে আমার ইন্ডিয়ার যে আমার কান্ট্রিম্যান আছে বা আমার দেশের লোকজন আমি তাদের পাশে দাঁড়াতে চাই। তো সেইটা জানিয়ে সে এই ব্রিটিশ রাজকে একটা বা এই যে ব্রিটিশ ভাইসরয় লর্ড সেলফোর্ড তাকে একটা চিঠি লিখছে, এইটাই সেই ঐতিহাসিক চিঠিটা। বুঝতে পারছেন ফাতিমা জোহরা? হ্যালো, শুনবি আমার কথা শুনতে পান? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছেন না নাকি? ও, মনে হয় ওখানে নেটওয়ার্কের সমস্যা বা কোনো কাজের ব্যস্ত আছে, যাই হোক। আহ, তো এটা কি বুঝতে পারছেন ভালো মতো? আচ্ছা, তো ওই যে আপনি যেটা রেকর্ড করে রাখছেন ওইটা ওনাকে শেয়ার করেন, আর আপনি ওইটা মানে শুনেন, বাসায় বসে যখন পড়বেন ওইটা শুনেন, তো তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবার চেষ্টা করব। এখানে আর তেমন কিছু নেই মূলত। হ্যাঁ, আর এরপরে আছে হচ্ছে কোনটা, জর্জ অরওয়েলের শুটিং এন এলিফ্যান্ট, এটা বিশাল বড় একটা টেক্সট, সুতরাং আমরা আগামীকাল এই সামারিটা পড়বো, প্লাস হচ্ছে অরওয়েল সম্পর্কে পড়বো, কারণ এটা অনেক বড়, এটা পড়াইতে বেশ কয়েকদিন লেগে যাবে, 1 2 3 4, হ্যাঁ 2 3 দিন লেগে যাবে। আর সমস্যা নেই, আমি যদি সামারিটা পড়াই তাহলে সংক্ষেপে বুঝতে পারবেন না।
আর আমার এটা এখানে আপনাদের বইয়ে দেখে দেওয়া আছে, যদি এটা একটু বুঝতে পারি তো দেন আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকুক তাহলে শোন ভাই। আচ্ছা, আচ্ছা। হুম।